হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্যার, ডেকেছিলেন আমাদের? হ্যাঁ রূপ, তোমাকে আর আরফকে ডেকেছি কারণ তুমি আমার একমাত্র আস্থাভাজন একজন অফিসার। একটা দায়িত্ব পালন করতে হবে। জি স্যার, বলুন কি করতে হবে। আমাদের এখানে একজন নতুন অফিসার জয়েন হয়েছেন। উনি এখন একটা মিশনে আছেন। এইটা হচ্ছে হোটেলের ঠিকানা। ওখানে গিয়ে তাকে হেল্প করতে হবে। স্যার, আপনি যে বলেছিলেন আপনার মেয়ে জয়েন করবেন। আরফ চুপ করো। কাজের জায়গায় ব্যক্তিগত সম্পর্ক টানবে না। উনি আমার মেয়ে হলেও এখন একজন অফিসার, তাই এসব কথা না বলে কাজের কথা বলুন। স্যার, আমরা তাহলে বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যেই। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আর ওখানে যাওয়ার পর খেয়াল রাখবে, নতুন যিনি জয়েন হয়েছেন উনি একটু বেশিই সাহসী। কোনো ভুল ডিসিশন নিলে তাকে থামাবেন। ও ভালো কথা, তাকে চিনবেন কি করে? আর ওখানকার অপরাধীরা যদি আসল পরিচয় জেনে যায়? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। এমনভাবে সাজা দেব আপনি নিজেও দেখলে চিনতে পারবেন না। আরাফ, শুধু বড় বড় কথা না বলে অরূপের মতো কাজে কিছু করে দেখাও। আরাফ আর অরূপ তখন জাহিদ সাহেবের রুম থেকে বের হয়ে আসলো হোটেলটার ঠিকানা নিয়ে। ওদিকে হোটেলে বসের সঙ্গে একটা কাজে এসেছিলাম, অনেকটা বাধ্য হয়েই। এসে এমন রকমের কাণ্ড দেখবো ভাবতে পারিনি। নিচে বসে থেকে উপরে এসেছি দেখতে বস কি করছে। এসে চমকে গেছি পুরো। একটা মেয়ে বসের গা জড়িয়ে দাঁড়িয়ে আছে, আষ্টে পৃষ্ঠে লেপটে আছে একেবারে। আমার বসের বয়স প্রায় 50 ঊর্ধ্ব, আর মেয়েটির বয়স আরও কম। ওনার মেয়ের বয়সও হবে হয়তো। ছি, কি রুচি! ঘৃণায় আমার দু চোখ নিচু হয়ে এলো। বয়স বেড়েছে তবু এদের মন মানসিকতা নিচু রয়ে গেল। স্যারকে আমি তেমন খারাপ ভাবতাম না। প্রভাবশালী ব্যবসায়ীরা এমনই হয় তা আমার আগেই জানা। তবে ওনার কথাবার্তায় আমি খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চাকরিতে জয়েন দেওয়ার সময় স্যারের পিএ যিনি ছিলেন তিনিও বলেছেন স্যার মাতাল হয়ে পড়ে থাকেন। আর তাছাড়া স্যারের ছেলেরাও তেমন ভালো নয়। ড্রাগসের মামলায় ওনার ভাই জড়িত আছেন, একদম নেশাগ্রস্ত। আমি ইনফরমেশন পেয়েছিলাম ওনার পরিবারে হয়তো ওনার ছেলেই এমন করে, আর ওনার বিজনেস পার্টনাররা সবাইও আছে এসবে। কিন্তু না, উনিও এমন। আমি অতটা পাত্তা দেইনি। কিন্তু আজ মাতলামির সাথে তার নারী পিপাসু চরিত্রও ফুটে উঠল। আমি লজ্জায় একদম নিচের তলায় এসে পড়লাম। চাকরি ইন্টারভিউ থেকে শুরু করে যখনই দেখা হয়েছে তখনই খুব আন্তরিকভাবে কথা বলতেন তিনি। আর আজ তার আচরণ দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। মনে মনে বলছি, একবার আমার মিশন সাকসেসফুল হোক, কাজটা শেষ করে নিয়ে তারপর এদের একে একে সব কয়টাকে ধরবো। তারপর বাবারা তোমাদের সবাইকে ধরে নিয়ে জেলে ভরে দেব। আমি অর্ণিতা আফসারি, তবে এখানে সবাই আমাকে আমার ছদ্মনাম কথা রহমান হিসেবেই চেনে। বাকিটা পরে বলবো, এখন ব্যস্ত আছি। ওদিকে হোটেলে এসে মেয়েটাকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না অরূপ আর আরাফ। অরূপ একটা মেয়ের দিকে একটু সন্দেহজনক দৃষ্টিতে তাকাতেই আরাফ আগ বাড়িয়ে মেয়েটার সাথে কথা বলতে চলে যায়। গিয়ে মেয়েটা ছদ্মবেশে এসেছে নাকি আসলে সেটা বোঝার জন্য ভালো করেই ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখন মেয়েটা রেগে গিয়ে আরাফকে থাপ্পড় দিয়ে দেয়। আরাফ হাঁ হয়ে যায়। অরূপ আরাফের থেকে তখন কিছুটা দূরে ছিল। সে আরাফকে কল করে বলল, হ্যালো, কাজ কি হলো? পেলি মেয়েটাকে? আরে ভাই, এই তুই কার কথা বললি? এই মেয়ে তো একদমই সেসব দলের মেয়ে না। তাহলে কোন দলের? আরে তুই বুঝতে পারছিস না, মেয়েটাকে আমি আমার প্ল্যান মাফিক কথা বলছি। উল্টো মেয়েটা আমার গালে সর বসিয়ে দিল, আর কথার যা ঝাঁস। আরে গিয়ে দেখ, ওই সেই মেয়ে এখন ভদ্র সাজছে। রাতের আড়ালে ওরাই ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করে। আর এসব মেয়েদের 16 আনায় চেনা আছে আমার। আমার মনে হয় না। শোন, আজ যদি এই মেয়েটির পুরো গ্যাং ধরতে পারি তাহলে আমাদের প্রমোশন পুরোপুরিভাবে হবে। আর প্রমোশন? এত টেনশন করিস না, হয়ে যাবে। ভালো করে দেখ কি করে মেয়েটা। আর শোন, ফোর্স আমি রেডি করে রেখেছি হোটেলের পেছনে। তুই কোনো সংকেত পেলে আমাকে জানিয়ে দিবি। ওদিকে অনিতা তখন কাউকে বলছিল, হ্যালো, আমি অর্ণিতা আফসারি বলছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কোনো ইনফরমেশন পেয়েছেন? এখনও অনেক কিছু জানা বাকি, তবে এটুকু বুঝেছি এই লোক খুব ডেঞ্জারাস। বিভিন্ন ধরনের উচ্চ স্তরের লোকদের সাথে ওর ওঠা বসা, আর তাও প্রভাবশালী ব্যক্তিদের সাথে। টেকনাফ থেকে তেঁতুলিয়ার লোকে ভর্তি সব জায়গায়। তুমি বাবাকে বলে দিও আমার পেছনে হয়তো ওদের কোনো লোক লেগেছে। এই পর্যন্ত 5 বার আমাকে ফলো করেছে। জি ম্যাডাম, স্যারকে জানিয়ে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। গলা শুকিয়ে আসছে, মনে মনে নিজেকে বলছি, রিল্যাক্স অর্ণিতা, সামনে আরও পথ বাকি। এটুকুতে ভয় পেলে কি করে সামনে আগাবি? বাবাকে দিয়ে আমার বাণীও তো সত্য করতে হবে। আমি ফোনে কথা বলে জিপিএস চালিয়ে দিলাম।
আর অপেক্ষা করতে লাগলাম বস কখন আসবে। বস ফোন করেছে এর মধ্যেই। হ্যালো, কথা কোথায় তুমি? এই তো স্যার, নিচে আমি। নিচে একদম রিসিপশনে এসে পড়ো, সেখানেই থাকো। জি স্যার, আসছি। বলে রওনা দিব তারও সময় নেই। তাকিয়ে দেখি এখনও সেই লোকটা আছে। পুল সাইড পার হয়ে রেস্টুরেন্টের সামনে দিয়ে আসার সময় আমার নজর পড়ে সেখানকার কাচের দরজায়। স্পষ্ট দেখতে পাচ্ছি আমি তাকে, কিন্তু এখন কিছু করা যাবে না। স্যার এসে দাঁড়িয়েছেন আমার সামনে। কি কেমন লাগছে? জি ভালো স্যার। গুড। শোন, আমাদের ক্লায়েন্ট একটু পরে চলে আসবে, তৈরি থেকো, বুঝছো? জি স্যার, বুঝেছি। আগের প্রেজেন্টেশন রেডি করে রাখছো? তারা হয়তো আগেরটা নাও দেখতে পারে, তাই নতুনটাই বেশি প্রাধান্য দিবে। সব কিছুই তৈরি করেছি, আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করুন, আমি সব ব্যবস্থা করছি। স্যার চলে গেলেন আলোচনা করতে। আমি ফোনে আমার সিম ঢুকে আব্বুকে কল করলাম। হ্যালো। হ্যাঁ মামনি, কি বুঝলে ওদিকের খবর? বাবা, তুমি যা বলেছো মনে হচ্ছে তাই ঠিক। এবার মিলেছে সব। শোনো, সামনে থেকে সবাই সাধু হয়, আমি তাই তোমাকে বলছি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না। যাই হোক, ওরা কিন্তু খুব ডেঞ্জারাস, বি কেয়ারফুল। আমি তোমার জন্য 2জন চৌকুশ অফিসার পাঠাচ্ছি। জি আব্বু। হ্যালো আরাব, শোনো, আমিও আসছি। স্যার আমাকে বলল গোয়েন্দা বিভাগের একজন নতুন কর্মী নাকি এসেছে, তাকে প্রোটেক্ট করতে হবে। এখন তুই আমাকে বল, তুই কোথায়? আমি এখন 3তলায় একটা হলরুমের সামনে। এখানে ওই মেয়ে আর ওই কোম্পানির মালিক ঢুকেছে। আচ্ছা, আসছি আমি। আরাফের সঙ্গে কথা বলার পরই অরূপ চলে এসেছে হোটেলটিতে। আবাসিক হোটেল, নানান ধরনের লোক প্রতিদিন এখানে আসেন। অরূপও ছদ্মবেশে এসেছে এখানে। চোখে সানগ্লাস আর নকল গোফ লাগিয়ে কোট পরে চলে এসেছে সে। রেস্টুরেন্টে এসে বসে পড়ল সে। উদ্দেশ্য আরাফের সঙ্গে যোগাযোগ করা। হ্যালো, হ্যাঁ আরাব, শোন, আমি এখানকার রেস্টুরেন্টে আছি। তুই দয়া করে বল মেয়েটা দেখতে কেমন, আর মেয়েটা কি ড্রেস পরেছে? মেয়েটি একটু লম্বা ভাই, 5 ফুট 7 ইঞ্চি হবে, গায়ের রং ফর্সা, এটুকু বলতে পারি। এত লম্বা মেয়ে তুই তো হোটেলে ভাই পাবি না। খুব লম্বা মেয়ে, ড্রেসও পরেছে সবার থেকে আলাদা কালারের, অনায়াসে চিনতে পারবি। অরূপ কানে ব্লুটুথ স্পিকার দিয়ে হেঁটে হেঁটে আরাফের কথা শুনছে আর আশপাশ ভালো করে দেখে নিচ্ছে। অফিসার থেকে শুরু করে অনেক গোয়েন্দা দপ্তরের লোকজন জড়ো হয়েছে এখানে। অরূপ ইশারায় তাদের সঙ্গে কথা বলছে, তবে এখানে তার নজরে নতুন মেয়েটি পড়েনি, হয়তো কোথাও দাঁড়িয়ে আছে। নতুন যারা আসে তারা আর কি বা বুঝতে পারে, আর এ তো একটা মেয়ে। অরূপ আরাফের সঙ্গে কথা বলতে বলতে উপরেই আসছিল সিঁড়ি দিয়ে। রিসেপশনের সামনে ঘোরাঘুরি করলে ঝামেলা বেঁধে যেতে পারে, তাই সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তার সঙ্গে একটি মেয়ের ধাক্কা লাগলো। সরি, এক্সট্রিমলি সরি, আমি দেখতে পারিনি আপনাকে, কিছু মনে করবেন না। ইটস ওকে আঙ্কেল, ভুল মানুষেরই হয়। অরূপ বোকা বনে গেল। শেষ পর্যন্ত কিনা আঙ্কেল ডাক শুনতে হলো, তাও আবার এমন একটি সুন্দরী মেয়ের কাছ থেকে। অরূপ মোবাইল নিয়ে ভালো করে তাকিয়ে দেখলো, না, অত বয়স কত লাগছে না ওকে। মেয়েটার কথা মনে হতেই দেখলো মেয়েটির গায়ে নীল কালারের ড্রেস, আর বর্ণনাও মিলেছে। অরূপ মেয়েটির পিছু নিয়ে নিল। লেডিস ওয়াশরুমে ঢুকেছে কথা। ব্যাগ থেকে মোবাইল বের করে ফোন দিল বাবার কাছে। হ্যালো বাবা, ইমিডিয়েটলি ফোর্সকে ইনফর্ম করো, তারা সবাই একসাথে মিটিং করছে। তুমি চিন্তা করো না, আমি লোক পাঠিয়েছি, তারা সেখানে পৌঁছে গিয়েছে। তুমি বলো তারা কোথায় মিটিং করেছে? 3তলায় উঠে ডান পাশে একটা অডিটোরিয়াম আছে, সেখানে তাদের মিটিং চলছে, তাড়াতাড়ি আসতে বলো। ওকে মামনি, সাবধানে দেখো। কথা বাবার সঙ্গে সব বলার পর পিছনে ফিরতেই আটকে উঠল, কারণ অরূপ তার পিছনে দাঁড়ানো। কথা নিজেকে স্বাভাবিক করে অরূপকে উদ্দেশ্য করে বলে, এ কি আঙ্কেল, আপনি এখানে লেডিস ওয়াশরুমে কেন, ছেলেদের ওয়াশরুম ফেলে? অরূপ কথার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমায় দেখতে এসেছে সুন্দরী, এমন রূপ নিয়ে ঘায়াল করে দিলে আমার বুকে। এত রূপ তোমার ঝলসে দিলে আমায়। অরূপ এবার শক্ত করে কথার হাত ধরে রেখেছে। ইস, কি যন্ত্রণা! এই পাগল লোকটা আবার এলো কোথা থেকে? আঙ্কেল কি করছেন কি এগুলো? আর কি সব বলছেন? আপনার মাথা ঠিক আছে? আরে আরে, সুন্দরী দেখি ভয় পাচ্ছ? সুন্দরী, ভয় পাচ্ছ কেন? কত ডেঞ্জারাস কাজ তো এই হাতেই করো তুমি। দৈনিক কত পুরুষের সঙ্গে উঠবস করতে হয় তোমাকে। ড্রাগস সাপ্লাই করার সময় তো ঠিক কখনো ভয় পাও না, তাহলে আমার সময় দিতে ক্ষতি কি বলো, বলো না? কথার হাত ধরে বলে অরূপ। কথা মনে মনে বলল, ও, এই লোকও তাহলে কোনো ড্রাগস লিডার হবে। আমি এই কোম্পানিতে জয়েন আছি বলে আমাকেও ড্রাগস লিডার ভাবছে।
এর থেকে আমাকে ইনফরমেশন বের করতে হবে। এটা ভেবেই কথা কান্নার ভাব করে বলল। আঙ্কেল, আপনি কি ড্রাগস সাপ্লায়ার? অরূপ কথার চলেই বলে উঠল। মামনি, আমি শুধু ড্রাগস সাপ্লায়ার না, এর চেয়ে অনেক বড় কিছু সাপ্লায়ার। আঙ্কেল, বড় অসহায় হয়ে এই জায়গায় এসেছি। আমার বাবা খুব অসুস্থ, পরিবারে অর্থের সংকট আমাকে এই পথে নিয়ে এসেছে। আমি চাইনি এই পথে আসতে। ও আচ্ছা, ঠিক আছে, চলো তোমাদের ডিলারের সঙ্গে দেখা করে আসি। আচ্ছা আঙ্কেল। বলেই কথা অরূপকে নিয়ে হোটেলের 5 তলার একটি রুমে নিয়ে গেল। কথা এখানে আসার আগেই এখানকার সব কিছু ইনফরমেশন নিয়ে এসেছে, তাই সে জানে কোথায় কি আছে। তাই সেও পথ অনুসরণ করেই অরূপকে নিয়ে চলল। অরূপ রুমটাকে ভালোভাবে দেখে নিচ্ছে ঘুরে ঘুরে। এরপর কথার দিকে তাকিয়ে বলতে লাগলো। তোমাদের ডিলাররা সব কোথায়? তাদের সঙ্গে দেখা করিয়ে দাও আমায়, আমিও দেখি তাদের। আসছে আঙ্কেল, এক্ষুনি চলে আসবে। মুখে এই কথা বললেও কথা মনে মনে বলছে, ডিলার না, তোমার জম আসছে। বলেই কথা শীষ দিল। সঙ্গে সঙ্গে রুমের ভিতরে একদল লোক ঢুকে পড়ল। অরূপ বুঝে ওঠার আগেই কথা তার মুখের মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে মুখ বন্ধ করে দিল। অরূপ পেছনে কথার মুখের দিকে চেয়ে আছে, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকগুলো দৌড়ে অরূপকে ধরে ফেলেছে, তারা তাকে চেয়ারে বসিয়ে দিয়েছে। অরূপ চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু কথা অরূপের দিকে তাকিয়ে হাসলো। এরপর লোকগুলোকে বলল, ওকে আপনারা দুজন পাহারা দিন। আর শুনুন, এ যেন কোনো ক্রমে বের হতে না পারে। আর বাকিরা আমার সঙ্গে আসুন। কথা 3 তলার অডিটোরিয়ামে এসে দেখলো মোটামুটি সবাই বসে আছে, এখনো মিটিং চলছে। কথা তাদের মিটিং রুম থেকে বেরিয়ে আলাদা রুমে এসে খুব সতর্কতার সঙ্গে আশেপাশ দেখে নিজের ওয়াকিটকি লেডিস ব্যাগ থেকে বের করলো। ওয়াকিটকি চালিয়ে সে বলতে লাগলো, হ্যালো হ্যালো, অর্নিতা আফসারি স্পিকিং। এই মুহূর্তে যে বা যারা ডিউটিতে আছেন এই এলাকার, তারা দয়া করে আমার কথা শুনুন। দয়া করে আমি আবারও বলছি যে যেখানে আছেন সবাই সাবধানতা অবলম্বন করুন এবং আমার কথা শুনুন। আমি এখন 3 তলার একটি অডিটোরিয়ামে অবস্থান করছি। আপনারা আমার পথ অনুসরণ করে এই ফ্লোরের এই রুমটিতে চলে আসুন এক্ষুনি। ওরা সবাই এখনও মিটিংয়ে আছে, তাই নিচে যত লোক আছে এবং গেটে যত লোক আছে সবাইকে বের করে দিন। একটা বাড়তি লোকজন যেন না থাকে। মোট কথা, কোনো সাধারণ লোক যেন আমাদের জন্য কোনো বিপদের মুখে না পড়ে সেই নিশ্চয়তা নিয়েই করবেন। আর রইল বাইরের কথা, কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে। আর শুনুন, ফোর্সদের বলুন খুবই সূক্ষ্মভাবে হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে। কোনো হইচই যেন না হয়। এখানে আমরা কিসের জন্য এসেছি তাও যেন বাইরের কেউ না জানে। আমরা আমাদের সব কাজ শেষ করার পর বাইরে তা প্রকাশ হবে। ইভেন কোনো মিডিয়ার লোকও যেন না শোনে। গোলাগুলিও হতে পারে, তাই নিজেদের সেফটি নিজেরাই বুঝে আগাবেন। এখানে আপনাদের সেফটি কেউ দিবে না। অরূপের পাশে যে গার্ডরা আছে তাদের ওয়াকিটকিতে বেজে উঠেছে সেই সংকেতটি। এত সুন্দরভাবে সতর্কতা বাণী আজ পর্যন্ত মনে হয় কেউই দেয়নি। অরূপ বারবার নড়াচড়া করছে, করে সে পার পাচ্ছে না। একজন লোক অরূপের মুখ ধরে বলছে, আহারে বেচারা, এই পথে আসছো যেহেতু মজা তো পেতেই হবে চান্দো। বলেই দুজন মিলে দাঁত কেলিয়ে হাসছে। অরূপের কপালটা আজ খুবই খারাপ। ওয়াকিটকিটা সে বন্ধ করেই রেখেছে। ওটা চালু থাকলে এই দুজনের থেকে একটু হলেও রেখায় সে পেত। অরূপে ছড়ার হয়েছে জ্বালা, মুখও বন্ধ, কপালও মন্দ। আরব কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। পা কেমন জানি ঝিমঝিম করছে। এতক্ষণ কি বসে থাকা যায় নাকি? অরূপ এসেছে সেই কখন, কিন্তু তার দেখাই নেই। আর দেখো, নতুন ম্যাডাম ঘোষণা বানিয়েও দিয়ে দিয়েছে। অনিতা ফোর্স নিয়ে দরজায় আঘাত করে, নিজেই সামনে এগিয়ে গেল। দরজা ভিতরের পাশে দাঁড়িয়ে থাকার রানার দরজা খুলে দিলে। কথা নিজেই রুমের ভিতরে ঢুকে পড়ে। কথার স্যার খানিকটা বিরক্ত বোধ করলে, তবে কথা দেখে কিছু বলেনি। আর এরই মধ্যে সঙ্গে সঙ্গে পুরো ফোর্সের লোক দরজা দিয়ে ঢুকে পিস্তল ও বন্দুকের নিশানা লাগিয়ে দিল সবার সামনে। অনিতার হাতে রিভলভার। যে যেখানে আছেন সবাই দাঁড়িয়ে পড়ুন। সবাই পালানোর চেষ্টা করবেন না। পালানোর চেষ্টা করলেও লাভ হবে না। সমস্ত পুলিশ, র্যাব, ডিবির বাহিনী এই হোটেল সহ পুরো এলাকায় ছড়িয়ে আছে। অতএব আপনাদের আজ কোনো নিস্তার নেই। দাঁড়িয়ে থাকা সেই কোম্পানির মালিকও অবাক। কথার হাতে রিভলভার, এটা কিভাবে সম্ভব? কথা আবারও বলল, নিজেদের পার্সোনাল গান বের করার চেষ্টা করবেন না। একটা গুলি করবেন, আমার দল 1000টা গুলি আপনাদের বুকে ছুড়বে, তাই সাবধান। কথার বস থেকে শুরু করে উপস্থিত সব ক্লায়েন্ট হতভম্ব। একটু আগেই কথা তাদের সঙ্গে কি সুন্দরভাবে কথা বলছিল, আর এখন কিনা তাদেরই বড় শত্রু। এমনটা তারা আশাও করেনি। অফিসার, এদের সবাইকে ধরুন। কথা ফোর্সের লোকেদের উদ্দেশ্য করে বলে,
সবাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ এক কার্যালয়, গোয়েন্দা বিভাগের গোপনীয় এক কার্যালয়, যেখানে সব ধরনের বড় অপরাধীদের রাখা হয় এবং নিয়ে যাওয়া হয়। অনিতার বাবা চলে এসেছেন এই মাত্র। তিনিও একটি কাজে চট্টগ্রামের হালি শহরে গিয়েছিলেন। মেয়ের উপরে এত বড় দায়িত্ব তিনি দিতে চাননি, তবে মেয়ের জেদ আর আগ্রহ দেখে মেয়েকে তার সংস্থার কাজ করতে দিয়েছেন। মেয়ের প্রতি বিশ্বাস তার বরাবরই ছিল, এখনও আছে। তবে যে কোনো সময় দুর্ঘটনা পড়ার আগে সবকিছু নিয়েই ভাবতে হয়, যা পরিকল্পনা করতে হয়। আগুন নিয়ে খেলতে হলে আগুনের উত্তাপ সম্পর্কে ধারণা রাখতে হবে, তা তিনি ভালো করেই শিখিয়ে দিয়েছেন মেয়েকে। কথা কাজ শেষ করে যখন ফিরে আসছে তখনই একজন গার্ড বলে, ম্যাডাম, 5 তলা সেই লোকটিকে কি করব? ও আচ্ছা, নিয়ে আসুন তাকে, তার সাথে কিছু কথা বাকি আছে। আর আপনারা বলেছিলেন দুজন অফিসার নাকি আমার সঙ্গে থাকার কথা, কোথায় তারা? এ পর্যন্ত আমি তাদের দেখিনি। কি করছে তারা? তারা জানালো তারা পৌঁছে গিয়েছে, আমি আগে 5 তলার লোকটাকে আনছি ম্যাডাম। বলেই তারা আরাফ আর অরূপকে খুঁজতে গিয়েছে। অনিতা অরূপের জন্য অপেক্ষা করতে লাগলো। গার্ডরা অরূপকে ধরে নিয়ে আসলো। অরূপ অসহায়ের মতো ওই দুজন গার্ডের মুখের দিকে তাকিয়ে আছে। অনিতার সামনে অরূপকে নিয়ে এসে বলল, ম্যাডাম, একে কি করবেন? মুখ খুলে দিনের। মুখ খুলে দেওয়ার পর অরূপ কিছুক্ষণ চুপ থেকে অনেক কষ্ট করে বলে উঠল, 1 গ্লাস পানি দিতে পারবেন? গলা শুকিয়ে গেছে, খুব তৃষ্ণা পেয়েছে। গার্ডেরা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢকঢক করে পানি গিলে ফেলল সে। তা বলুন, কতদিন পর্যন্ত এই পথে আছেন? অরূপ মুখটা ফ্যাকাশে করে চেয়ে আছে অনিতার মুখের দিকে। অনিতা ধমক দিয়ে বলে উঠল, কি হলো বলুন? ধমক শুনে অরূপ বেচারা নিজের পকেট থেকে আইডেন্টি কার্ড বের করে অনিতার সামনে তুলে ধরল। অনিতা একবার কার্ড তো একবার অরূপের দিকে তাকাচ্ছে। অরূপ লজ্জায় নিচে মুখ করে রেখেছে। যে কাজে এসেছে সেটা গোলমেলে করে ফেলেছে ও। আর অনিতা রাগে ফুসফুস করছে। তার রক্ষা করতে এসেই তাকে কিনা সন্দেহ করলো। আসলে আপনি সেই লোকের কাছে খুব কাছের লোক ছিলেন, আর তাছাড়া আপনি অফিসিয়াল কাজ রেখে এই হোটেলে এসেছিলেন, যে হোটেলটার নামে অলরেডি অনেক কমপ্লেন আছে, তাই আপনার উপরে আমাদের সন্দেহ ছিল। আর তাছাড়া আপনি নিজেও তো সেই সন্দেহ আমাকেই করলেন। তাই বলে আচ্ছা বাদ দিন, এবারের মতো মাফ করে দিলাম। তবে সব সময় কাজে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করবেন। গার্ডের ইশারা করে সে বলল, ছাড়ুন ওনাকে। বলে অনিতা বেরিয়ে গেল। বাইরে মিডিয়ার লোকের সমাগম হবেই না কেন? এত বড় ঘটনা, একটি হোটেলে এত কিছু ঘটে গেল। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে মদ এবং নেশা জাতীয় দ্রব্য সবই পাওয়া গিয়েছে এখানে। আবার জড়িয়ে আছে বড় বড় নাম। আজ সন্ধ্যার বিখ্যাত 5 স্টার হোটেলে জে স্কয়ার ও আদিব ইন্ডাস্ট্রিজের মালিক সহ বেশ কিছু সুনামধন্য ব্যবসায়ী মহলের লোকদের ড্রাগস সহ অবৈধ দ্রব্যটির সঙ্গে ধরা হয়েছে। এরা সবাই খুব অল্প সময়ের মধ্যে নিজেদের নাম কামিয়ে নিয়েছে, কিন্তু কিভাবে এত টাকার মালিক বনে গেলেন সেটাই বের হয়নি। টিভির সামনেই বসে আছে অর্ণিতা আফসারি কথার ছোট বোন। টিভিতে চলছে একটি নিউজ। আমরা আমাদের বিশেষ প্রতিনিধি আয়াজ রহমান হতে এই তথ্য পেলাম যে এই চক্রটি ভারত ও মায়ানমার বর্ডার থেকে এই ড্রাগস এবং মদ সাপ্লাই করে আসছে। আর এই চক্রটিকে ধরতেই আজ বাংলাদেশের একটি বিশেষ সংস্থা মাঠে নেমেছে এবং সফল হয়েছে। আমরা এও জেনেছি যে এই চক্রের মধ্যে জড়িত আছেন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কি হুররে আম্মু, ভাইয়া দেখে যাও আপু কি করেছে। টিভিতে দেওয়া নিউজ শুনে লাফিয়ে উঠল অর্ণা। মেয়ের এমন লাফানো দেখে তার মা এগিয়ে এসে বলে, কি হয়েছে অর্ণা? আম্মু, আপুর প্রথম সাকসেস, তুমি বুঝতে পারছো? প্রথম মিশনে যে ফার্স্ট হয় সে সব সময় ফার্স্ট হয়। আমার আপি ফার্স্ট হয়েছে, ইয়ে। কই দেখি। তুমি যাও, তোমার ইঞ্জিনিয়ারিং নিয়ে বসো। কি যেন নার্স ছিলে না? ও কম্পিউটার, যাও কম্পিউটার ঠিক করো গিয়ে। তুই বেশি লাফালাফি করিস না, বুঝেছিস? বেশি লাফালাফি করলে তোকে নিয়ে মোবাইল মেকানিক না গাড়ির গ্যারেজে গাড়ির চাকায় যে পাম্প দেয় তার সাথে বিয়ে দিয়ে দেব। আম্মু বলে দুম করে দুটো কিল বসিয়ে দিল জাহিনের পিঠে। তাদের আয়েশা আফসারি এটা দেখে খানিকটা ধমক দিয়ে বললেন, এই তোরা থামবি? বড় বোন এত বড় একটা কাজে গিয়েছে, কি হতে কি হয়ে যেতে তার খবর নেই। ওনারা যুদ্ধ শুরু করে দিয়েছে। মায়ের বকা খেয়ে দুজনে মিলে আবার নিউজ দেখতে লাগলো। ওদিকে জাহিদ আফসারির সামনে এসে একজন অফিসার বললেন, আসসালামু আলাইকুম স্যার। আমরা অফিসার অর্ণিতা ম্যাডামের
তথ্য মতে সবাইকে ধরেছি। এখানে ম্যাডাম সব তথ্য দিয়েছেন, আপনি এই ফাইল এবং এই চিপ আর ম্যাডাম সবগুলোতে সব পেয়ে যাবেন। ঠিক আছে অফিসার, অর্ণিতাকে আসতে বলুন। স্যার আমাকে ডেকেছেন? আপনার জন্য 2জন অফিসার পাঠানো হয়েছিল, আপনি তাদের সঙ্গে না এসে একা একা এই ধরনের স্টেপ কেন নিলেন? আপনার যদি কিছু হতো আমরা কি করতাম বলুন? অর্ণিতা মাথা নিচু করে কিছুক্ষণ থেকে আবার উঁচু করে বলে উঠল, আজ যদি আমি আমার সেফটির কথা বিবেচনা করে বসে থাকতাম তাহলে স্যার আমার কাজটা সফল হতো না, তাহলে তা সফলতার পর্যায়ে না পড়তো না। তাই আমি নিজেই এই কাজে পা দিয়েছি। আপনার এই কাজকে আমি সমর্থন করছি না, আপনি আসতে পারেন। বাবার কথায় অর্ণিতা মাথা নিচু করে চলে গিয়েছে। কিছুক্ষণ পর একটি বোর্ড মিটিংয়ে বসেছে সবাই। সেখানে উপস্থিত বাংলাদেশের গোয়েন্দা অধিদপ্তর বোর্ড প্রেসিডেন্ট এবং এর উচ্চপদস্থ অফিসাররা। তারা অর্ণিতার পদক্ষেপে খুব খুশি হয়েছে। অর্ণিতাকে সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়েছে সেই মিটিংয়ে। জাহিদ আফসারিও মেয়ের সাহসিকতা ও সম্মানজনক এই পদক্ষেপে খুশি হয়েছেন। এই পর্যায়ে এই প্রথম কোনো নারী অফিসার আসতে পেরেছে, তাই হয়তো আর কিছুদিন পরেই তার জন্য জাতীয় পর্যায়ে সম্মাননাও রয়েছে। বোর্ড মিটিংয়ের পর অর্ণিতা ও জাহিদ আফসারি দুজনেই মিলে বেরিয়ে পড়ল নিজেদের গন্তব্যে। গাড়িতে উঠেও বাবা মেয়ে কোনো কথা বলেনি। বাসায় এসে অর্ণিতা কারোর সঙ্গে কথা না বলে নিজের রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকেই তার নজর পড়ল দেওয়ালে টাঙানো একটি ছবি। খুব সুন্দর ছবিটা, একটি ছোট্ট পরিবারের ছবি। অর্ণিতা ছবিটার দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে নিজের উইক বা পরচুলটি খুলে ফেলল। চোখ থেকে লেন্স আর চশমা খুলে ফেলল সে। আর মেকআপ তোলার পর সে ভাবতে লাগলো দীর্ঘ 3 মাস তাকে এই পরিশ্রম করতে হয়েছিল। একটা অভ্যাস থেকে শুরু করে তার পরিচয়, তার চলচলন, কথার ধরন সবকিছু পরিবর্তন করতে হয়েছিল। ইস, পুরো 1 মাস কথা হয়েছে সাজতে, তার কি পরিমাণ কষ্ট হয়েছে তা একমাত্র সেই জানত। এই তো সবে শুরু, তারপর আরও কত পথ বাকি আছে। মনে মনে এত কিছুই ভাবতে ভাবতে সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। অর্ণিতা ডাইনিং টেবিলে বসেছে। অর্ণিতা বা জাহিদ আফসারি কারোর মুখেই কোনো কথা নেই। উপস্থিত অন্যরাও বুঝে গিয়েছে বাবা মেয়ের মধ্যে কিছু তো চলছে। সরাসরি গৃহযুদ্ধ নয়, মন মস্তিষ্কের যুদ্ধ। তাই কেউই তেমন শব্দ করছে না। অর্ণা দুবার লাফিয়ে উঠে সেও মুখে আঙুল পুড়ে বসে আছে। আর তার বাবাও বোনের স্নায়ুর যুদ্ধ দেখে বসে বসে। জাহিন বারবারই ইশারা করছে সে যেন কোনোভাবেই কোনো ঝামেলা না পাকায়। সবাই যে যার মতো খেয়ে দিয়ে উঠে গেল। অর্ণিতা বাবার মুখ পানে চেয়ে আছে, কিন্তু বাবা তার দিকে তাকাচ্ছেও না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অর্ণিতা নিজের রুমে চলে আসলো। জাহিদ আফসারি অর্ণিতার রুমে এসেছেন। অর্ণিতা সবে মাত্র কফির মগ নিয়ে বসেছে তার রিডিং টেবিলে। নোটবুকে তুলে নিচ্ছে সামনে তার কি কাজ বাকি। এখনো অনেক কাজ তার বাকি। বাবার জন্য আজও সে এই পথে। বাবার কথা শোনা দরকার তার, এটা ভাবছে আর নিজের যাবতীয় কথা লিখছে। জাহিদ আফসারি মেয়ের মাথায় হাত রাখলেন। অর্ণিতা বাবার দিকে তাকালো। জাহিদ আফসারি হেসেই বলে উঠলেন, ক্যাপ্টেন অর্ণিতা আফসারি ডাকবো নাকি কোতা রহমান ডাকবো তোমাকে? অর্ণিতা হেসে দিল তার বাবার কথায়। হেসে জড়িয়ে ধরে বলল, তোমার যা ইচ্ছা তাই ডাকো, তবুও রাগ করে থেকো না বাবা। আমার মেয়ের সঙ্গে কি আমি রেগে থাকতে পারি? আমার মেয়ে যাই করুক ঠিক করে, তবে সব সময় নিজের উপর সব দায় আর বিপদ নিয়ে ফেলে, সেটাই তো আমার বিরক্ত লাগে। অর্ণিতা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, সরি বাবা, আর করব না। জানিস আমার না খুব অবাক লাগে, এই সেই মেয়ে তু যে গুটি গুটি পায়ে আমার কাছে এসেছিল, ছোট 2টি হাত দিয়ে বারান্দার রেলিং ধরে রেখেছিল। আমি এসেছি বলে সেই কালো দিনটায় আমার কুলে এসে বসেছিল। কত লোক তোকে কুলে নিতে চাইছিল, আর তুই সবাইকে ছেড়ে আমার কুলে এসে ঝাঁপিয়ে পড়েছিলি। অর্ণিতা কেঁদে দিল। তার বাবাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বাবা, ওই দিনের কথা বলো না, আমার ভালো লাগে না এসব শুনতে। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। এরপর মিশন নিয়ে ভাবো, পূর্বের স্মৃতি নিয়ে ভেঙে পড়ো না। তোমার জীবন এখনো শুরু হয়নি, আরো পথ বাকি আছে পাড়ি দেয়ার। একটা জিনিস মনে রেখো, পূর্বের স্মৃতি যে শুধু বেতাতুর তা নয়, পূর্বের স্মৃতি ঘুরে দাঁড়ানোর স্মৃতি। প্রত্যেকটা সময় তোমাকে মনে করিয়ে দিবে সামনে এগিয়ে যাবার কথা। তাই সব সময় পুরনো স্মৃতি নিয়ে কাঁদবে না। অর্ণিতা বাবার কথা মন দিয়ে শুনছে। সত্যিই তো, ও যদি ওই পুরনো বিষাদময় স্মৃতি নিয়ে ভেঙে পড়ে তাহলে সামনে এগোবে কি করে?
অর্ণিতা কিছুক্ষণ গভীরভাবে বাবাকে বলে উঠল, বাবা, কাল কি করতে হবে? তেমন কিছুই না, এই কয়েকদিন তোমার তেমন কোনো কাজ নেই। আমি তোমার বদলির ব্যবস্থা করে দিয়েছি, তাই তুমি ঢাকায় এসে এই কাজে যোগদান করছো। এতদিন ছদ্মবেশে ছিলে, তাই অফিসে তোমায় যেতে হয়নি। তবে কাল থেকে অফিসে জয়েন দিবে। অর্ণিতা মাথা নাড়িয়ে সায় দিল। ওদিকে অরূপের বাবা অরূপকে বলছে, 2 বছর গেল তোমার ছেলে এই পেশায় যোগ দিয়েছে। আমার কি নাই আমার বলতে পারো? এত কিছু ফেলে তিনি যোগ দিবেন আর্মিতে, দেশের জন্য নিয়োজিত হবেন। নিষেধ করেছি? আর্মিতে ঢুকতে চেয়েছে, আমি খুশি মনে ওকে ক্যাডেটে ভর্তি করিয়েছি। ইচ্ছে যখন ভর্তি হোক আর্মিতে, খারাপ কি? আমি না হয় নিজের ব্যবসা নিজে সামাল দিলাম, কিন্তু কি করলো উনি? গোয়েন্দাগিরি করবেন। এখন বুঝো ঠেলা, 19 থেকে 20 হলেই জ্বালা। ওর জুনিয়র মেয়ে ওকে ফেলে সিনিয়র হয়ে যায়। এখনো হয়নি। হতে কতক্ষণ? আমি কি জানতাম এমন হবেই? থাপ্পড় দিয়ে সিধে করে দেব। তোমাকে আমি বলেছি ব্যবসা সামলাও, একা আছো, ভাই নেই, বোন নেই, নিজের মতো বাঁচো। তুমি কি না বারবার আমার কথার অমান্য করো? কি হতো ওইসবে না জড়ালে? কি শুরু করেছো? ছেলেরা এসে ঘরে বসতেও পারে না, তুমি ওর সাথে শুরু করে দাও, যাচ্ছে তাই। অরূপ, তুই তোর রুমে যা তো। অরূপ নিজের রুমে চলে গেল। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। নিজের জুনিয়র তার থেকে সিনিয়র হয়ে যাবে, এই তো আর কয়েক মাস পরেই প্রমোশন বোর্ড বসবে। এই লজ্জা কোথায় রাখবে ও? ভাবতেই তার মাথা চাড়া দিয়ে উঠল। ওদিকে অর্ণিতা আজ অফিসে যাচ্ছে। আজ 3 মাস 14 দিন পর সে এই অফিসে জয়েন দিতে আসলো। গাড়ি থেকে সে দেখতে পারছে অফিসের বহুতল বিল্ডিং লেখা অফিসের নাম। এসেই সে পুরো অফিস দেখতে লাগলো। অফিসের লোকজন তাকে বিভিন্ন বিষয়ে জানতে লাগলো। এখানে অনেকগুলো সেক্টর আছে অনেক তথ্য। অর্ণিতা মূলত ক্রাইম কন্ট্রোল অ্যান্ড টেরোরিজম ইউনিটে কাজ করে। অর্ণিতা অফিসে সব কাজ সম্পর্কে ধারণা নিল। অর্ণিতার প্রথম জয়েনিং ছিল খুলনায় 1 বছর থাকার পর সে ঢাকায় চলে আসে। ছোটবেলা থেকেই এই পেশাকে সে খুব ভালোবাসত, এখনও তার খুব ভালো লাগে। অফিসে আজ তাকে সম্মাননা দিয়েই শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়ার পর পরিচিত পর্ব। সবার সঙ্গে পরিচয় পর্ব খুব ভালোভাবে হলেও অরূপের সাথে তার তেমন একটা জমল না, কারণ অরূপের মুখ দেখে সে যা বুঝল অরূপ তাকে কল্পনাই করতে পারেনি এখানে। অর্ণিতা অরূপের আইডেন্টি কার্ডের দিকে খেয়াল করে দেখল অরূপের আইডি কার্ড নাম্বার 12,345 আর অর্ণিতার 12,353। অরূপ তার থেকে সিনিয়র, র্যাঙ্কে 2-1 হলেও চাকরিতে সে জুনিয়র। অর্ণিতা ভেবে নিল এটাই হবে। তার উপরে হয়তো এমনও হতে পারে কালকের ঘটনায় লজ্জায় মুখ দেখাতে পারছে না। অর্ণিতা ভাবনার মাঝেই অরূপ সামনে এসে দাঁড়ালো তার। অর্ণিতা স্যালুট দিল তাকে এবং সৌজন্যতার খাতিরে বলে উঠল তাকে, স্যার, কালকের রুট বিহেভের জন্য দুঃখিত। ঠিক আছে, যে কোনো মানুষের ভুল হওয়ার কথা, ঠিক হয়ে যাবে, তবে আর একটু সাবধান হবেন আপনি। অর্ণিতা অরূপের উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে পরখ করল, তাকে সাবধানতা অবলম্বন করতে বলছে। নিজেই এদিক দিয়ে পুরোপুরিভাবে ভঙ্গুর। অর্ণিতা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে চলে এলো। একজন অফিসার এসে তাকে বলল, অর্ণিতা, আজ আপনার কাজ আছে। জি স্যার, বলুন। আজ আপনাকে কমলাপুর রেল স্টেশনে যেতে হবে একটা চক্রের খোঁজ করতে। আমাদের কাছে কয়েকজন নোটিশ পাঠিয়েছে এই ব্যাপারে। তাদের আনাগোনা রাতে নাকি বাড়ে, তাই আমি চাই আপনি নিজে গিয়ে সেই স্থান পরিদর্শন করুন। আর শুনুন, আপনার সঙ্গে যাবে অরূপ, রহমান, জামিল, ফারহাদ। জি স্যার, আমি প্রস্তুত। ঠিক আছে, আপনারা সবাই তাহলে আজ যাবেন সেখানে। এরপর তারা সবাই বেরিয়ে পড়ে। অরূপ একটা ঝালমুড়িওয়ালা সেজেছে, গায়ে পুরনো ফতুয়ার লুঙ্গি, বেশ দেখে চেনার উপায় নেই। সঙ্গে ঝালমুড়িওয়ালার মতো ঝুড়ি ও ঝালমুড়ি বানানোর জন্য মুড়ি মশলা নিয়ে সে হাজির। বোঝার উপায় নেই একটু আগে ইউনিফর্ম পরা একজন সুদর্শন যুবক ছিল সে। আর অর্ণিতা আছে পাগলির বেশে, খানিকটা পা বাঁকিয়ে পেন্সিলে আঁকা জোড়া ভ্রু কুচকে জিভ বের করে হাসছে সে। তো কখনো জোরে জোরে বলছে, সব কটারে মাইরা ফেলমু, গাইরা ফেলমু কবরে। হাতে নিয়ে রেখেছে বিশাল লাঠি আর সঙ্গে তাবিজ কবজ। ছেঁড়া কাপড়ের অভাব নেই। জামিল বুড়ো বেশ এক জায়গায় বসে আছে, পান খাচ্ছে আর বসে বসে সব বাইকে দেখছে। ফারাও ট্রেনের অপেক্ষায় বসে আছে, ঘুরতে চোখ ঘুরছে।
অপেক্ষা কখন যে সেই চক্র আসবে অর্ণিতার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর একটা লোক অরূপকে জিজ্ঞাসা করলো, ভাই এই মহিলা কি পাগল? পাগলে তো মনে হয়। আহারে কি সুন্দর, এমন সুন্দর মহিলা পাগল ভেসে ঘুরে। অর্ণিতা তখন হাতের লাঠি দিয়ে ঠাস করে দুটো বাড়ি দিল মাটিতে। সেই লোকসহ অরূপরাও সবাই ভয় পেয়ে গেল। ভাই জানতো, কাজের মধ্যে ডিস্টার্ব করবেন না, চাইতাইলে মাথায় বাড়ি দিব। লোকটি উঠে চলে গেল। ফরহাদ অন্যদিকে উঠে হেসে দিল ওদের কাণ্ড দেখে। ফরহাদের চাকরি হয়েছে 3 সপ্তাহ হবে, একদম নতুন, তাই ওদের মতো এত প্রফেশনাল না। অর্ণিতা কিছুক্ষণ বসেই রয়েছিল, তার নজর পড়ল অনেকক্ষণ ধরে কিছু লোক একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটি উঠে যাওয়ার পর লোকগুলো তার পিছু নিয়েছে। তারপর কি ভেবে সে উঠে পড়ল এবং বলতে লাগলো, পাইয়া গেছি তোরে, আমি পাইয়া গেছি তোরে, তোর লগে আইজ আমি জামু তোর ঘরে। অদ্ভুত কথাটি বলেই হাসতে হাসতে চলে গেল সে। অরূপ খেয়াল করলো অর্ণিতা সত্যি সত্যি চলে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই অর্ণিতা কোথায় যেন চলে গেল। অরূপ কিছু বুঝে ওঠার আগেই বাসা থেকে ফোন এসেছিল। অনেকক্ষণ কথা বলার পর সে একটু নির্জন জায়গায় এসে ফোন হাতে নিল অর্ণিতাকে ফোন দেওয়ার জন্য। একসঙ্গে আসার সময় ফোন নাম্বার নিয়েছিল সে। অর্ণিতার ফোনে কল করার আগেই ওয়াকিটকিতে বেজে উঠল অর্ণিতার কণ্ঠস্বর। স্টেশন থেকে একটু ভেতরে আসুন আপনারা, এই এরিয়ার জঙ্গল অনেক বেশি, গাছ দিয়ে ভর্তি। আমি এখানে কিছু দেখেছি, প্লিজ তাড়াতাড়ি আসুন, না হলে সর্বনাশ হয়ে যাবে। অরূপ সঙ্গে সঙ্গে ফারহাদ আর জামিলকে ফোন করে জানিয়ে দিল। তারাও তার সাথে চলে এলো। অরূপ অর্ণিতার ফোনের জিপিএস ট্র্যাকার দিয়ে চলছে পিছু পিছু। কিছু দূর যেতেই অর্ণিতা কানে এলো একটি মেয়ের আর্তচিৎকার। সাইরা দেন আমারে ভাইজান, পায়ে পড়ি, সাইরা দেন, আমার পোলাপান ঘরে, আমার সর্বনাশ কইরেন না ভাই। অর্ণিতার চোখ বেয়ে জল ধারা বেয়ে চলেছে। অর্ণিতার মনে হচ্ছে এতদিনের জমে রাখা ক্ষোভ সে আজ এই দিনেই মেটাবে। মেয়েটি গগন বিদারী চিৎকার করে উঠল, আল্লাহ গো, কেউ আমারে বাঁচান। এরপর মেয়েটি একটা লোকের পা জড়িয়ে ধরে পড়ল। ভাই আমারে সাইরা দেন, আমার 2টা পোলা ঘরে, কাজ কইরা খাই ভাই, আমার সর্বনাশ কইরেন না, কারোর কাছে মুখ দেখাতেই পারুম না আমি। লোকটি মেয়েটিকে লাথি দিয়ে ফেলে দিল। তা দেখে সেই দলের কিছু লোক হাসাহাসি করতে লাগলো। অর্ণিতার যেন সহ্য সীমা পার হয়ে যাচ্ছে। অর্ণিতা তার লুকোনো পিস্তলটা বের করে গুলি করবে, তার আগেই অরূপ তাকে ধরে ফেলেছে। অর্ণিতা তার দিকে তাকিয়ে বলে উঠল, ছাড়ুন, ওদের এভাবে ছাড়া যাবে না। অরূপ অর্ণিতার হাত থেকে পিস্তল নিয়ে নিল। এরপর অর্ণিতার দিকে তাকিয়ে বলল, শান্ত হন অর্ণিতা, এমন করবেন না। পিস্তলটা দিন আমাকে। পেছনে ফিরে দেখুন। অর্ণিতা অরূপকে ধাক্কা দিয়ে পিছনে তাকালো, দেখলো পুলিশের লোকজন। পুলিশ থেকে অর্ণিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুলিশের লোকজন সেই লোকগুলোকে ধরে ফেলেছে। অর্ণিতা মেয়েটির দিকে ভালো করে দেখছে, মেয়েটি কোথায়। মেয়েটিকে দেখতে চায় সে। নারী কনস্টেবলের সঙ্গে দাঁড়িয়ে আছে মেয়েটি। অর্ণিতা মেয়েটির কাছে যেতে চাইল, কিন্তু যেতে পারল না, তার হাত বাঁধা। সে যখন তখন আবেগী হয়ে যেতে পারবে না, তাকে শক্ত হতে হবে। অর্ণিতার মনে হলো, থাক, দূর থেকেই দেখি। আজ এই সময় সে মেয়েটিকে বাঁচাতে পারল। অর্ণিতার মনে হলো সে সফল হয়েছে, বাঁচাতে পেরেছে একটি মায়ের সম্মান। অর্ণিতার মনে হলো আজ এই সময়ে হয়তো এই মায়ের সম্মান বাঁচানোর জন্যে বিধাতা তাকে পাঠিয়েছেন। একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন। স্যার, আপনাদের আরও ফোর্স প্রয়োজন ছিল, এভাবে আসা উচিত হয়নি। তা অবশ্য ঠিক, কিন্তু আমাদের এত লোকের প্রয়োজন ছিল না। আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারি, কিন্তু হঠাৎ আমাদের সামনে এমন কিছু ঘটবে তা আমরা ভাবতে পারিনি। জি সেটাই, তবে এই এলাকায় এসব ঘটনা বেশিই ঘটে। আপনারা ঠিক সময় না আসলে অনেক বড় ঘটনাই ঘটে যেত। ধন্যবাদ আপনাকে সঠিক সময় আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ। একটা কাজ করুন, মেয়েটির পরিচয় নিয়ে আসুন, আমি মেয়েটির সাথে কথা বলতে চাই। এখন নিয়ে আসবো ওনাকে? না, নিয়ে আসার দরকার নেই, মেয়েটার পরিচয় নিয়ে রাখুন, আর ওকে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। পুলিশ অফিসারের মাথা নাড়িয়ে চলে গেল। এরপর অরূপ অর্ণিতাকে নিয়ে বসিয়ে দিল গাড়িতে। অর্ণিতা বসে আছে, ফারহাদ আর জামিলও আছে। অর্ণিতা, আজ আপনি যা করতে যাচ্ছিলেন তা ঠিক নয়। আমরা তো আসছিলাম, আমরা সবাই মিলে ধরতাম তাদের, নাকি? আপনারা আস্তে আস্তে ওই মেয়েটির সাথে যা হওয়ার তা হয়ে যেত। তবু ভেবে দেখুন, আপনি একটা ছদ্মবেশে আছেন, গোপনীয়তা আপনার কাজ, সেখান থেকে বেরিয়ে আপনি কিনা পিস্তল বের করে গুলি করতে যাচ্ছিলেন। এই কাজটার জন্য আপনাকে কত সমস্যায় ভুগতে হতো আপনি বুঝতে পারছেন? তার জন্য আমি হাত গুটিয়ে বসে থাকতাম আর ওই নরপিশাচটা মেয়েটাকে ছিঁড়ে খেত? এই আপনার মন মানসিকতা? আমি এটা বলিনি, বুঝতে চেষ্টা করুন।
আপনারা কি বুঝবেন একটা মেয়েকে তার সন্তানের সামনে ধর্ষণ করা? কি বুঝবেন নির্যাতিত হওয়া? সমাজের সামনে মুখ দেখাবে কিভাবে সেই চিন্তা একজন নারী গলায় ফাঁসি ধরে স্বেচ্ছায় বাঁধে, শুধুমাত্র নিজের জীবন দিয়ে সবার থেকে আড়াল হয়ে বাঁচতে। বুঝবেন না? মেয়েটির যদি আজ কিছু হতো, তার সঙ্গে শেষ হতো দুটো অনিশ্চিত ভবিষ্যৎ। কে দেখতো ছোট্ট শিশু দুটিকে? কে হতো দেবদূত? কেউ না, সবাই পর হতো, সবাই। অরূপ অর্ণিতাকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ, তারপর গাড়ি স্টার্ট দিয়ে অর্ণিতাকে পৌঁছে দিল তার বাড়িতে। অর্ণিতাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর অর্ণিতা বাড়িতে ঢুকলো। জাহিদ আফসারি ড্রয়িং রুমেই কফি খাচ্ছিলেন। মেয়েকে দেখে ডেকে উঠলেন। আজ তো তেমন কাজ টাকার কথা না, এত দেরি যে? বাবা, আমার ভালো লাগছে না, পরে বলবো। জাহিদ আফসারি বুঝতে পেরেছেন মেয়ে হয়তো ক্লান্ত, তাই তিনি তার মেয়েকে এমনি আর বেশি জোরাজুরি করল না। কাজ যখন তখনই পড়ে যায়। অর্ণিতা তার অফিসে ফোন করে জানিয়ে দিল তার ভালো লাগছে না, শরীর খারাপ। এইসব বলেই সে বসে পড়ল বেডে। আসলে ভালো লাগছে না বা শরীর খারাপ করছে না তা নয়, মানসিক দিক দিয়ে অর্ণিতা ভেঙে পড়েছে। অর্ণিতার মনে হচ্ছে একটু একা থাকা দরকার, পর্যাপ্ত বিশ্রামেরও প্রয়োজন তার। সেই দিনের সেই একদিনের সঙ্গে আরও 3 দিন যোগ করে অফিস থেকে ছুটি চেয়ে নিয়েছে। অফিস থেকে তাকে ছুটিও দেওয়া হয়েছে। অর্ণিতা আজ অফিসে সময় মতো এসে তার স্যারের সঙ্গে দেখা করেছে। অরূপ স্যারকে সেদিনের সব ঘটনা খুলে বলেছে, তাই তিনি অত্যন্ত খুশি। অর্ণিতার কাজে তাকে মুগ্ধ করেছে বারবার। মিস অর্ণিতা আফসারি, আপনার কাজ দেখে আমি বরাবরই মুগ্ধ হই। বলা চলে মুগ্ধ হবার মতো কাজই আপনি করেন। আপনার এই কাজ সত্যিই প্রশংসনীয়। আপনি চাইলে উপর মহলেও আমি আপনাকে নিয়ে একটা প্রতিবেদন করাতে পারি বা আপনার প্রমোশনের ব্যবস্থা করতে পারি। স্যার, আমি এখনো সেই অবস্থায় যাইনি, তাই আমি চাই নিজেকে আরো ভালোভাবে দক্ষ করে তুলতে। বলো, কি সাহায্য করতে পারি তোমার দক্ষতা বাড়াতে? আমি উচ্চতর ট্রেনিং এর জন্য বাইরে, মানে আমাদের পর্যায়ের অফিসার বা এই বাহিনীর জন্য ভালো হয় এমন দেশে যেতে চাই। যদি উপকার করতে চান আমাকে এটাই করুন। ভেরি গুড ডিসিশন। এটাই তো আমি চাই। একজন মেধাবী অফিসারের উচিত শুধু দেশের চিন্তা করা নয়, বহিরাগত দেশগুলোতেও তোমার অবস্থান করা প্রয়োজন। সেখানে যেমন সুনাম অর্জন করতে পারবে, তেমন অনেক কিছু শিখতেও পারবে। ধন্যবাদ স্যার। অরূপ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। অর্ণিতাকে স্যারের রুম থেকে বের হতে দেখে বলল, মিস অর্ণিতা, ভালো আছেন? জি। আপনি হঠাৎ করে অসুস্থ হলেন কেমন করে? অসুস্থতা কেমন করে বা কারণ কি, এগুলোর মধ্যে প্রকাশ পায় না। অসুস্থতা যে কোনো সময় দেখা দিতে পারে অরূপ। জি। আজ ফরহাদ আর জামিলকে তৈরি থাকতে বলবেন। আমি আজ সম্পূর্ণরূপে প্রস্তুত। আচ্ছা ঠিক আছে। অরূপ সেই ঝালমুড়িওয়ালা সেজেছে আজও। বিরক্তি লাগছে তার এই ঝালমুড়িওয়ালা সাজতে। কি অদ্ভুত না, শেষ পর্যন্ত লুঙ্গি ফতুয়া পরে ঝালমুড়িওয়ালা। একবার কারোর নজরে পড়লে মান ইজ্জত তার পুরোপুরি শেষ। অর্ণিতাও আগের রূপে, জামিল অন্য রূপে সেজেছে। আজ এমনি একটা ফর্মাল পোশাক পরেছে ও, বাকিরা আগের সাজে। অর্ণিতা আজ বসে থাকেনি, ঘুরে ঘুরে দেখছে কিভাবে পাওয়া যেতে পারে। অনেকক্ষণ বসার পর অর্ণিতার মনে হলো এখানে বসে না থেকে একটু স্টেশনের পিছনের দিকে যাওয়া যাক। যেই বাবা সেই কাজ। অর্ণিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি পর্যন্ত এসে গেল। এসে সবাইকে নিয়ে ভিতরের পাশে একটি বস্তির পাশে খালি জায়গায় গিয়ে দাঁড়ালো। দেখলো কিছু ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ফুলানো পলিথিন, তবে ওরা হাতে করে সেই পলিথিন নিয়ে বারবার শ্বাস টানছে। অর্ণিতার মনে পড়ে গেল এগুলো ড্রাগস, হিরোইন এবং হিরোইন জাতীয় এই দ্রব্য এভাবেই শুকিয়ে শুকিয়ে নিতে হয়। অর্ণিতা অরূপকে ইশারা করলো, এই এই ছেলে, আমার একটা দে, দিবি? আপনি কেডা? আপনারে দিব না। যদি দাও তাহলে আমি তোমায় আবার কিনে খাওয়াবো। চাচা, আমি দিতে পারব না, আমার সুখ লাগতেছে। আমারটা না নিয়ে রুবেল ভাইয়ের তো লন। রুবেল ভাইয়ের কাছে মেল্লা আছে, আমি দিতে পারব না। কোথায় থাকে তোর রুবেল ভাই? হ্যাঁ, স্টেশনের লগেই আইয়ে রাতের বেলা। আয় তো, তোর রুবেল ভাইয়ের কাছে যাই। অরূপ আর সেই ছেলেটি মিলে সেই মাদক ব্যবসায়ী রুবেলের কাছে গেল। রুবেল স্টেশনের পাশেই একটি পানির দোকান নিয়ে বসেছে। কে রে রহিম, এডা কেডা? ভাই, আমি একটা দেন, ভালো লাগে না, ঘরের সুখ নাই, বাইরের সুখ নাই, আমার একটা দেন ভাই, বড় দুঃখে আছি। রুবেল অরূপের কাছে এসে কানে কানে বলতে লাগলো, কারো কাছে কইয়া দিবেন না তো? না ভাই, কমু না, এই আপনার মাথা শুয়ে কসম কাটি। আরে দূর মিয়া, কসম কাটতে হইব না, নিয়া যান। তোই সাবধান, কেউ যেন জানতে না পারে। আচ্ছা। রুবেল অরূপকে পলিথিন দিতে চাইলে। ভাই এইটা না। কোনটা? ভাই
এইসব দিয়ে আমার দুঃখ মিটবো না, আরো বড় চাই। বড়গুলা দিয়া কি করবেন? আর আমার কাছে নাইও, মহাজনের কাছে যাও না লাগবো। আমি যাবো ভাই। কি মুশকিল, মহাজনের কাছে যাওন যায় না? অরূপ রুবেলের পায়ে ধরে বলল। ভাই আপনি আমার ধর্মের ভাই, আমারে নিয়ে যাবেন আপনার লগে। অরূপের জোড়াজুড়ি রুবেলের রাজি হয়ে গেল। ঠিক হলো কালই যাবে তারা। এরপর অরূপ যখন অর্ণিতার সামনে দাঁড়ালো তখন অর্ণিতা মুচকে হেসে বলল, খুব ভালো অভিনয় করতে পারেন আপনি। সে তো পারি, জানেন অভিনয়ের জন্য আমার মামা আমাকে নিয়ে যেতে চেয়েছিল। তাই নাকি? আপনার মামা কি করতেন? চলচ্চিত্র পরিচালক ছিলেন। মামা এখনো আমাকে বলেন, ভাগ্নি এসব তোর দ্বারা হবে না, আমার সঙ্গে এসো, নায়ক বানাবো তোমাকে, তুমি হবে নায়ক, আমি হব তোমার মাথার উপর ছায়া। দুলাভাইয়ের কথা চলবে নাকি, সেসব বোঝে নাকি? ও খুব ভালো বলেছেন। আচ্ছা আপনারা সবাই তাহলে আসুন, কাল সন্ধ্যায় আমাদের মিশন শুরু। আপনাকে পৌঁছে দিই? আরে লাগবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, তা দিয়ে যাব। কাল যাইনি হয়তো, ড্রাইভার বলেনি তাই বাবা শুনিনি। আজ আবার আপনার সাথে গেলে চিন্তা করবে। আচ্ছা। অর্ণিতা তার গাড়ি করে বাসায় চলে গেল। অরূপ, ফরহাদ ও জামিলরা বাইরে কিছুক্ষণ কাটিয়ে তারাও চলে গেল বাসায়। পরদিন অরূপ, অর্ণিতা, জামিল, ফরহাদ সবাই এসেছে একসাথে স্টেশনে। তবে অরূপের সাজ ওদের থেকে আলাদা। অরূপ আগের সাথে থাকলেও তারা সবাই একই রঙের পোশাক পরে এসেছে। অর্ণিতা জিন্স আর টি শার্ট পরে মাথায় একটা ক্যাপ পরেছে। তাকে দেখে বোঝার উপায় নেই সে মেয়ে না ছেলে। কাজ সমান চুল আর লম্বাটে শরীরে তার পোশাকটি ফুটে উঠেছে যেন। অর্ণিতার সবাই গাড়িতে বসে আছে। অরূপ গিয়েছে রুবেলের সঙ্গে দেখা করতে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আইছেন যখন হোনেন, এই নিয়া কারো কাছে কইতে পারবেন না, নাইলে জায়াগার উপরে চান্দে উঠাই দিব। আমি কিছু করবো না ভাই। আচ্ছা চলেন যাই। রুবেল অরূপ মিলে স্টেশন থেকে বেরিয়ে বাসে আসলো। অরূপকে ফলো করে অর্ণিতাও তার সঙ্গীদের নিয়ে একত্রে আসছে। তখন রুবেল অরূপকে বলল, ভাই এখন আমাগরে গুলিস্তান যাওয়ান লাগবো। গুলিস্তান কি লাগা? আরে মিয়া, হেনেই তো আসল জিনিস। অরূপ ভাবল ঝামেলা করে লাভ নেই, তাই বলে দিল চলেন। কিছুক্ষণের মধ্যেই রুবেল আর অরূপ মিলে গুলিস্তান চলে গেলে আসলো। এখানকার একটু সরু গলি দিয়ে তারা যাচ্ছে। অরূপের কাছে জায়গাটা কেমন জানি একদম নতুন জায়গা তার জন্য। ঢাকা শহরে থাকলেও এমন পরিবেশ কমই আসা হয়েছে তার। অর্ণিতা অরূপের পিছু নিয়ে অনেক দূর চলে এসেছে। অর্ণিতা ফোন করলো অরূপকে। অরূপ রুবেলের দিকে তাকিয়ে ফোন ধরলো। রুবেল তার দিকে ফিরে চেয়ে আছে। অরূপ ফোন ধরতেই অর্ণিতা আগেই বলে উঠল, হ্যাঁ বউ কও কি কইবা? আপনি জায়গাটা ভালো করে চিনে রাখুন। বউ আমি তো গুলিস্তানের এই গলিতে আইছি। আচ্ছা শুনুন, ও যেন না বুঝতে পারে। হ্যাঁ বউ বুঝছি, এত বুদ্ধি দেওয়ান লাগবো না। ভাবি ফোন করছে? হ্যাঁ, আমার বুদ্ধি দেয় ঢাকা শহরে কেমনে চলতে হইব। অপর পাশ থেকে জামিল, ফারাদ হাসছে। অর্ণিতা কঠিন মুখ করে বলে উঠল, বি সিরিয়াস, এটা কোনো হাস্যকর মুহূর্ত নয় যে হেসে যাবেন। ফলো মি। ফারাদ হাসি থামিয়ে চলতে লাগলো। নিরিবিলি জায়গা, কোনো মানুষ নেই। একটি কারখানার ভেতরে ঢুকলো তারা। এটি মূলত একটি পরিত্যক্ত ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি হিসাবে কিছুই নেই এখানে। বাইরে সাইনবোর্ড অনুযায়ী ভেতরে তেমন কিছু একটা নেই। পুরনো কিছু সেলাই মেশিন আছে, তাও জায়গা তুলনায় অনেক কম। নেহাতে ৩-৪টে হবে। জায়গাটা এই অবৈধ ব্যবসায়ীদের জন্যই ঠিকই আছে। অরূপ ভালো করে দেখছে সবকিছু। দেখতে দেখতে রুবেলকে প্রশ্ন করে উঠল, রুবেল ভাই মজন কই? অপেক্ষা করেন, আসতেছে, এই তো চলে আইব। অরূপ কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। আজ এই মহেন্দ্রক্ষণ সে ছাড়বে না। একটা কেস জিতে যাওয়া মানে তার জন্য স্পেশাল একটা মোমেন্ট। মহাজন আসলেও অন্যান্যদের সঙ্গে কথা বলতে বলতে রুবেলের সঙ্গে অরূপকে দেখে চমকে যান। কিরে রুবেল, এটা কে? ভাই এ কালকে কইতাছিল আপনার কাছে আইবার চাই, তাই আজ আমার লগে আপনার সাথে দেখা করার জন্য নিয়ে আইছি। মহাজন রুবেলকে ডেকে নিয়ে বলল, তুই কি ওকে সব বলছিস? হ মহাজন, সব কইছি। আরে শালা করছিস কি? হারামজাদা কারে না কারে বলছে, এখন যদি আমাদের বিপদে ফেলে দেয়। আরে এইটা গিয়া বাইরে কিছুই কইব না। মহাজন রুবেলকে ধমক দিয়ে চুপ করে দিয়ে অরূপের কাছে আসলো। এরপর বলল, কি চাই তোর? মামা আমারে ভালো মানের কিছু গাঁজা দেন। গাঁজা আবার ভালো মানের হয়? এই প্রথম শুনলাম। এই যেমন ধরেন বিদেশি বড় বড় বোতল,
খামু মামা। তোর চেহারা দেখছিস? ওগুলো কেনা তো দূরেই থাক, ধরতেও পারবি নাকি? মামা আমার শান্তি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, একটা দেন। দূর হ। এই রুবেল, কারে ধরে নিয়ে আসলি? শোন, তুই এগুলো কিনতে পারবি না। পাও স্যার, স্যার কইছি। না, ছাড়মু না। মহাজন তার পকেট থেকে পিস্তল নিয়ে অরূপকে গুলি করে বসলো। অরূপ একটা চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। অরূপের লুকিয়ে রাখা ব্লুটুথের মাধ্যমে অর্ণিতা ও জামিলরাও সবাই গুলির শব্দ বাইরে থেকেই শুনেছে। অর্ণিতা ভয় পেয়ে গেল অরূপের কিছু হলো না তো। অরূপ একটু বাড়াবাড়ি বেশি করতে যায় সব সময়। অর্ণিতা ফরহাদকে উদ্দেশ্য করে বলে, ফরহাদ, আপনি আর বাকিরা সবাই এখানে থাকুন, আমি আর জামিল যাচ্ছি ভিতরে। জামিল, আমি যাবার পর আপনি যাবেন। অর্ণিতা সবাইকে এগুলো বলতে বলতে সে কারখানায় এসে ঢুকে পড়ল। অরূপকে গুলি করে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে মহাজন। রুবেল ও অন্যদের বকে যাচ্ছে। অরূপ পা ধরে কিছুক্ষণ কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে গেল। অর্ণিতা সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ল, হাতে তার একটি মাত্র পিস্তল। জামিল অর্ণিতার কথা শুনল না, সেও ভিতরে প্রবেশ করলো। অর্ণিতা ভিতরে ঢুকতেই দেখলো সেখানে অরূপ পড়ে রয়েছে। তার মহাজন তার লোকেদের সাথে বকাবকি করছে। মহাজন তার পিস্তল নিয়ে অরূপের মাথায় তাক করার আগেই অর্ণিতা তার হাতে গুলি করে দিল। লোকগুলো অর্ণিতাকে এই জায়গা থেকে ভয় পেয়ে গেল। অর্ণিতার গুলির আওয়াজে ফরহাদ আর তার লোকেরা হুড় মুড়িয়ে ঢুকে পড়ল। অর্ণিতা গুলি করে দৌড়ে এসে মহাজনের মাথায় তাক করবে সেই পিস্তল। এরপর ফরহাদকে উদ্দেশ্য করে বলল, ফরহাদ, অরূপকে নিয়ে আপনারা হসপিটালে নিয়ে যান। আর শুনুন, এখানে কি হয়েছে তা বাইরে জানানোর প্রয়োজন নেই। আরেকটা কথা, অরূপের গুলি লেগেছে এটাও যেন কোথাও প্রচার না হয়। তখন ফরহাদ মহাজনকে দেখিয়ে অর্ণিতাকে বলল, কিন্তু ম্যাডাম, একে কি করব? ওকে নিয়ে যান কেরানীগঞ্জের জেল হসপিটালে। আর শুনুন, ওখানকার ওসিকে বলবেন ওকে যেন কড়া পাহারায় রাখা হয়। মোট কথা, ওর সঙ্গী সাথীরা যেন টের না পায় ও আমাদের হাতে ধরা পড়েছে এবং আমাদের হাতে ওদের সব কিছু চলে এসেছে। ওদের সবাইকে আমাদের স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চে নিয়ে যান, কোনোভাবে এদের ছাড় দেওয়া যাবে না। মহাজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে জেল হসপিটালে। আর তার সঙ্গী সাথীদেরকেও নিয়ে অর্ণিতা তাদের অফিসে চলে গিয়েছে। সবাইকে স্পেশাল ব্রাঞ্চে পাঠিয়ে দিয়ে অর্ণিতা ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চ বা প্রত্যেকটা সরকারি কর্মক্ষেত্রে একজন ডিরেক্টর বা মহাপরিচালক থাকে, আর এখানে একজন মহাপরিচালক আছেন। তিনি অর্ণিতাকে দেখে বললেন, অনিতা, তোমার কি মনে হয় ওর লোকেরা জানেনি? স্যার, আমি পুরোপুরি বলতে পারছি না, তবে আমার মনে হয় এই বিষয়টা গোপন করা প্রয়োজন। অনিতা, প্রত্যেকটা পদে শত্রুরা আঘাত করার আগেই বা মাঠে নামার আগে তাদের প্রতিপক্ষের ক্ষমতা সম্পর্কে ধারণা করেই নামে। এটা নিশ্চয়ই জানো। যদি আরেকটু সহজ করে বলি, তারা আগে থেকেই আমাদের সম্পর্কে সব জানতো। তাহলে কি মনে হয়, তোমাকে বা তোমার সেই মহাজনকে তারা দ্বিতীয়বার সুযোগ দিবে? কখনোই তারা তাকে সুযোগ দেবে না। এই সমস্ত অপরাধের আর অপরাধীদের পিছনে বড় হাত আছে। সেই সব হাতগুলো খুব বড় হয়। আমরা তাদের দেখতে তো পারবো, তবে ধরতে বা ছুঁতে পারবো না। তাহলে আমরা এখন কি করব স্যার? আমাদের সহকর্মী হাসপাতালের বেডে পড়ে আছে, ওরা হাজার হাজার অন্যায় করে ওরা পার পেয়ে যাবে, আর আমাদের মতো সৎ কর্মঠ অফিসাররা ওদের হাতে পুতুল হয়ে থাকবে। শান্ত হও অনিতা, তোমার বাবার গর্ব তুমি, ঠান্ডা মাথায় সব কাজ করো। অরূপকে নিয়ে আমিও অবাক হয়ে গেছি, এটা চিন্তার বিষয়। তবে তোমাকে সব কিছু ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওরা এখন হয়তো সব কিছু জেনে নিজেদের স্থান পরিবর্তন করে ফেলেছে। অর্ণিতা মাথা নিচু করে জি স্যার বলে চলে যেতে নিলে পিছন থেকে ডিরেক্টর স্যার বললেন, আমাদের এখন অরূপকে দেখে আসা উচিত। ওদিকে অরূপকে আইসিইউতে রাখা হয়েছে। অপারেশন করে গুলি বের করে ফেলেছে ডাক্তাররা। অরূপ এখন গভীর নিদ্রায় আচ্ছাদিত। পাশেই অরূপের মা কান্না করছে। অরূপের বাবার মুখে কোনো শব্দ নেই, পাথর হয়ে বসে আছেন তিনি। অরূপদের আত্মীয় স্বজনদের কাউকে জানানো হয়নি অরূপের ব্যাপারে, কারণ উপর মহল থেকে নিষেধ করা হয়েছে অরূপের গুলিবুদ্ধির কথা যেন কেউ না জানে। তার গুলি লাগার কথা জানা মানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। অর্ণিতা আইসিইউর বাইরে অবস্থানরত অরূপের মায়ের কাছে গিয়ে বসল। সন্তান এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা হয়তো কোনো মাই চান না। শান্ত হন আন্টি, ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে শান্ত হব মা? আমার ছেলেটার হঠাৎ করে এমন কেন হলো? ও তো সুস্থই ছিল, তাহলে হঠাৎ এমন কেন হলো? তুমি কি বলতে পারো মা? কি হয়েছিল আমাকে বলতে পারো একটু?
অর্ণিতা তারপর তাকে সব খুলে বলতে লাগলো। প্রথম থেকে সব শোনার পর তিনি নিজেও আঁতকে ওঠেন। অরূপের সব শুনে ডুকরে কেঁদে ওঠেন। মামুনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি সঠিক সময় না পৌঁছাতে তাহলে কি সর্বনাশী না হতো। দোয়া করি মা দীর্ঘজীবী হও। আজ তুমি বা তোমরা সবাই সময় মতো না গেলে কি সর্বনাশী না হতো। অর্ণিতা তাকে বুঝিয়ে শান্ত করে উঠে দাঁড়ালো। ডিরেক্টর স্যার ডাক্তারদের সঙ্গে দেখা করে কথা বলছেন। অরূপ এখনও আইসিইউতে, একটু সুস্থ হলেই কেবিনে ট্রান্সফার করা হবে। ডিরেক্টর স্যার সবার সাথে অরূপের বিষয়ে আলোচনা করে বেরিয়ে গেলেন। অর্ণিতাও কিছুক্ষণ কথা বলে আবার চলে গেল অফিসে। ইনভেস্টিগেশন সেন্টারে এসেছে অর্ণিতা। হাত ঘড়িতে সময় রাত 12:20। ঘড়ি দেখতে দেখতে অর্ণিতা তার পাশের লোকটিকে বলে উঠল, আর একটু পানি ছিটা দিন, কম হয়ে গেছে। আবারও এক বালতি পানি চোখে মুখে ঢেলে দেওয়া হলো লোকটির চোখে। লোকটিকে টেনে একটা চেয়ারে বসানো হলো। অর্ণিতা বেশ কিছুক্ষণ দম নিয়ে লোকটিকে বলল, সময় নষ্ট না করে বল, ওই মহাজন ছাড়া আর কে এই পথে আছে? লোকটি নিভু নিভু চোখে অর্ণিতার দিকে তাকিয়ে আছে। অর্ণিতা ধমক দিয়ে বলল, কি হলো বল? বুঝেছি, এভাবে হবে না, ওকে নিয়ে চলুন আমাদের টর্চার সেলে। অর্ণিতার কথা মতো লোকটি এবার টর্চার সেলে নিয়ে যাওয়া হলো। অর্ণিতা চেয়ারে বসে আছে। লোকটি চুল টেনে ধরে রেখেছে একজন, আরেকজন তাকে মোটা লাঠি দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে যাচ্ছে। অর্ণিতার সহ্যের সীমা পেরিয়ে গেল। হাতে পিস্তল নিয়ে লোকটির কপালে ঠেকিয়ে বলল, সোজা উপরে ওঠার প্ল্যান করেছিস নাকি? চল তোর প্ল্যান সাকসেসফুল করি। এত টর্চারের পরেও নিজের বসের কথা প্রকাশ করছিস না। এতটা তো এখন একজন সাধারণ মানুষ তার দেশের প্রতিও দেখায় না। নিজের মার খাবি, তারপরেও কিছু স্বীকার করবি না। পিস্তলের ট্রিগারে চাপ দেওয়ার আগেই লোকটি নেতিয়ে যাওয়ার শরীর নিয়ে অনেক কষ্টে অর্ণিতার পা জড়িয়ে ধরল। ম্যাডাম বলছি, ম্যাডাম মারবেন না। আমাদের কাছে সাপ্লাই আসে ভারত আর মায়ানমার থেকে। এটা আমরা জানি। কার হয়ে কাজ করিস? উনি খুব ক্ষমতাধর ব্যক্তি, ওনার কথায় সব চলে ম্যাডাম। উনি সবাইকে ফাঁসাতে পারে, বাঁচাতে পারে। কে সেই লোক? লোকটি খানিকটা ইতস্তত বোধ করতে বলল। অর্ণিতা আবারও জিজ্ঞাসা করল, কে সে? লোকটি কিছুক্ষণ ভেবে তারপর বলে উঠল। অর্ণিতা কিছুটা চমকে গিয়েছে। অনেকদিনের চেনা নাম, হাজার চেষ্টা করেও বের করতে পারছিল না আলম চৌধুরীর কোনো খোঁজ। লোকটির দিকে তাকিয়ে অর্ণিতা আস্তে করে বলল, আলম চৌধুরী তোদের বস? কোথায় তিনি? উনি দেশে থাকেন না, দুবাই থাকেন। তবে এতটুকু বলতে পারবো, উনি দেশের বাইরে থেকেও সব পরিচালনা করে। আমাকে আলমের বা তার সঙ্গে যোগাযোগ আছে এমন কেউ থাকলে তার ঠিকানা বল। মহাজন সহ আরো অনেকে আছে। অর্ণিতার চোখ লাল হয়ে এসেছে। প্রতিশোধ, তীব্র প্রতিশোধ। প্রতিশোধের নেশায় সে মর্ত যেন। মস্তক দ্বিখণ্ডিত করলেও যেন শরীর তাপ কমবে না। সে মাথায় হাত দিয়ে লোকটিকে আবারও প্রশ্ন করল, আলম চৌধুরী দেশে কখনো এসেছে? জানি না ম্যাডাম। ঠিক আছে, থাক এখানে। বলেই অর্ণিতা পেরিয়ে চলে গেল। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে ও। সেই লোক যার জন্য সে অনাথ, সেই লোক যার জন্য লোকেরা তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, আজ তার নাম শুনতেই হলো। অর্ণিতা বাসায় এসে দৌড়ে বাবার রুমের কাছে গেল। গিয়ে বাবার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। হ্যালো ভিউয়ার্স, এই গল্পের প্রথম সিজন এইখানেই শেষ করছি। এই গল্পের দ্বিতীয় সিজন খুব দ্রুতই আপলোড হবে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের যে কোনো একটা গল্প এনজয় করুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।